সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। সরকারি চাকরিজীবীদের পে স্কেল সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে চলে এসেছি। সরকারি চাকরিজীবীরা কেমন আছেন সেটা জানি না, কিন্তু আমি কোনোভাবে ভালো নেই। যখনই শুনেছি আইএমএফ নবম পে স্কেল বাস্তবায়নে নজরদারি করছে, তখন থেকে আমি বুঝতে পারছি একটি অশনি সংকেত বাজছে। তেমনই হয়েছে। আইএমএফ এর একটি দল কিন্তু আসছে আমাদের বাংলাদেশে 12 থেকে 16 জুলাই পর্যন্ত। তারা এসে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে বিশেষ করে বৈঠকে বসবে। সেখানে নবম পে স্কেল সম্পর্কিত অনেক তথ্য জানতে চাইবে। সেখান থেকে তারা নতুন ঋণ ছাড় দিবে কিনা সে বিষয়ে তারা অগ্রগতি জানাবে। এই জন্য সরকারি চাকরিজীবীদের জন্য 12 থেকে 16 জুলাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পে স্কেল নিয়ে আর কি কি আমাদের কাছে আপডেট রয়েছে সেটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। পে স্কেল যখনই বাস্তবায়ন হতে চেয়েছে, তখনই দেখা গিয়েছে হয় সিপিডি, তাহা নাহলে অন্য কোনো অর্থনীতিবিদ পে স্কেলে বাগড়া দিতে এসেছে। তারা বারবারই বলতে চেয়েছে যে সরকারি চাকরিজীবীদের এই পে স্কেল বাস্তবায়ন করলে কোনোভাবে সেটি পুরো বাংলাদেশের মানুষজনের জন্য ভালো হবে না। সেটি দেশের মূল্যস্ফীতি বাড়িয়ে দিবে, দেশের মানুষজনের অর্থ সংকটে ভুগবে, তাছাড়া অনেক কথা। আমরা শুধু সকল পে স্কেলের বিরোধিতা যারা করে তাদের কাছে একটাই প্রশ্ন জানতে চাই। দীর্ঘ 11 বছর ধরে নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি, তাহলে কি মূল্যস্ফীতি এক জায়গায় থেমেছিল? আপনারা দয়া করে একটু অ্যান্সার করে যাবেন। আমি সকলের কাছে জানতে চাই, সরকারি চাকরিজীবীরা যে যারা 20তম গ্রেডে একজন সরকারি চাকরিজীবী চাকরি করেন, তিনি সর্বসাকুল্যে 17 থেকে 18 হাজার টাকায় হচ্ছে সর্বসাকুল্যে পান, সেই 2015 সালের বেতন স্কেলে। এই 2015 সালের বেতন স্কেল দিয়ে আজকে 2026 সালে কি চলা সম্ভব? আপনি কি 16 থেকে 17 হাজার টাকা দিয়ে আপনি আপনার পরিবার 4 জন 5 জন সদস্যদের নিয়ে থাকতে পারবেন? সেটা কি কোনোভাবে সম্ভব? আমি মনে করি সেটা কোনোভাবে সম্ভব নয়। তাহলে পে স্কেল যখনই সরকারি চাকরিজীবীদের একটা সুযোগ সুবিধা বাড়ানোর কথা হয়, হয় সিপিডি, তা না হলে বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন অর্থনীতিবিদ কেন পে স্কেলের বিরোধিতা করতে আসে সেটি আমরা বুঝি না। তাছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এমন একটি নিউজ করছে যেখানে বলা হয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়ন হলে সাধারণ সরকারি চাকরিজীবী বা সাধারণ মানুষের উপরে পে স্কেলের অনেক বড় চাপ পড়বে। এটা আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, দীর্ঘ 11 বছর তো পে স্কেল আসেনি, তাহলে কি অতিরিক্ত চাপ সরকারি চাকরিজীবীদের উপরে পড়েছিল? তখন তো কেউ কথা বলতে আসেনি। তাহলে আজকে যখন পে স্কেল বাস্তবায়ন হতে যাবে, তখন কেন এমন কথা আসছে? আমরা এর তীব্র বিরোধিতা করি এবং আমরা স্পষ্ট করে একটা জিনিস জানিয়ে দিতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতীয় বেতন কমিশন গঠন করেছে এবং তখন তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যখন বলেছিলেন যে তারা জাতীয় বেতন কমিশন গঠন করেছে, তারা পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যাবে, তখন কিন্তু আমরা সহমত পোষণ করেছিলাম এবং আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নবম পে স্কেলটা বাস্তবায়ন হোক। কিন্তু শেষমেশ সেটি হলো না। তারা সেটি পরবর্তী সরকারের কাছে চাপিয়ে দিয়ে চলে গেল। এখন আমরা জানতে পারলাম যে 30 থেকে 35 হাজার কোটি টাকা আমাদের হচ্ছে তো অন্তর্বর্তীকালীন সরকার যেটা রেখে দিয়ে গিয়েছিল, সেটি অপ্রত্যাশিতভাবে অন্য বিভিন্ন খাতে ব্যয় হয়ে গিয়েছে। আমরা তখনও মেনে নিয়েছি। এখন নতুন সরকার এসে একটি সচিব কমিটি গঠন করেছে, তারপরে সচিব কমিটির একটি চূড়ান্ত রূপরেখাও শেষ হয়ে গিয়েছে। এখন এসে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনোভাবে সরকারি চাকরিজীবীদের সাথে আবার বেইমানি করার চেষ্টা করা হয়, সরকারি চাকরিজীবীরা কিন্তু কোনোভাবে এটি মেনে নিবে না। আপনাদের কাছে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো যে সরকারি চাকরিজীবীদের এই নবম পে স্কেলের কার্যক্রম যদি আবার পিছিয়ে দেওয়ার পায়তারা করা হয়, আপনি কি সেটা মেনে নেবেন? আপনি কি এখন রাজপথে নামতে বাধ্য হবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন, আমি বলতে চাই আমাদের কিন্তু এখন আর কোনো পথ ফাঁকা নেই। আমাদের পিঠ এখন দেয়ালে গিয়ে ঠেকেছে। আমাদের এই অল্প অর্থে পরিবারের সদস্যদের নিয়ে কোনোভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। এখন এই পে স্কেলের জন্য অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছেন যারা আশায় আছেন যে তারা যে ঋণ হয়েছেন সে ঋণ থেকে মুক্ত হবেন এই নবম পে স্কেল আসার ফলে। অলরেডি অনেকে ঋণ নেওয়া শুরু করে দিয়েছেন যে নতুন নবম পে স্কেলটা আসলে তারা হয়তো অর্থনৈতিকভাবে তিনি একটু লাভবান হবেন এবং তিনি যে ঋণ দায়গুলো রয়েছেন সেগুলো মেটাতে পারবেন। এই সরকারি চাকরিজীবীদের পেটে লাথি মারার অধিকার কারণ নেই। সরকারি চাকরিজীবীরা হচ্ছে শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হবে যদি এই নবম পে স্কেল কার্যক্রমটি আরো পিছিয়ে দেওয়ার কথা বলা হয়। আপনাদের সাথে কিছু তথ্য আমি তুলে ধরতে চাই যে আইএমএফ 450 থেকে 500 কোটি মার্কিন ডলারের একটি ঋণ সহায়তা দেওয়ার জন্যই কিন্তু এই পে স্কেলের রূপরেখা নিয়ে তারা জানতে চায়। তারা শুধু এটুকু জানতে চায় যে সরকারের তো অতিরিক্ত অর্থ খরচ হবে। আপনারা স্পষ্ট করে জানেন যে জুলাই থেকে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয়, সেটি যদি আংশিক আকারেও বাস্তবায়ন করা হয়, তাহলেও কিন্তু প্রায় 44 হাজার কোটি টাকার কাছাকাছি খরচ হবে।
84,000 টাকা কোটি টাকা খরচ হবে, এটা সরকারের অপ্রত্যাশিত ব্যয় হিসাবে রেখে দেওয়া হয়েছে এবং বাজেটে রাখা হয়েছে। এখন যখনই আইএমএফ এই ঋণটা দিতে যাচ্ছে, অর্থাৎ 450 থেকে 500 কোটি মার্কিন ডলারের যখন ঋণটা তারা ছাড় করতে চাইবে, তার আগে তারা জানতে চাইছে যে অতিরিক্ত অর্থ আপনাদের খরচ হবে, তাহলে এই অতিরিক্ত অর্থ আপনারা কি রাজস্ব আদায় দিয়ে রাজস্ব আদায় বাড়াচ্ছেন সেখান থেকে দিবেন, নাকি কোন স্ট্রিম থেকে আপনি এটা এনে দিবেন? এটাই কিন্তু তাদের মূল কথা। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিজেদের কলিগ, নিজেদের ছোট ভাই মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আমার নতুন ভিডিও বানাতে আমার অনেক অনুপ্রেরণা বেড়ে যাবে। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজে। ফেসবুক থেকে যারা পেজ সংক্রান্ত সকল সত্য তথ্য পেতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ফেসবুক পেজটি ফলো করলে যখনই আমি কোনো পোস্ট করব ফেসবুক রিলেটেড, ফেসবুকে পেজকে রিলেটেড, সেটা সবার আগে আমার সামনে চলে যাবে। আরো বলা হয়েছে 12 থেকে 16 তারিখ তারা আসবে একটি দল নিয়ে, বাংলাদেশের মিশন প্রধান ইভো ক্রুজনারও আসবেন তার সাথে। এসে কিন্তু অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। প্রথম দিন, অর্থাৎ প্রথম যে বৈঠকটি হবে, সে প্রথম বৈঠকে থাকবে রাজস্ব নীতি, বাজেট, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন নিয়ে পরিকল্পনা তারা জানতে চাইবে। এবং দ্বিতীয় যে বৈঠকটি হবে সেটি হতে যাচ্ছে সব সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বৈঠকটি পুরোপুরি নবম পে স্কেল বাস্তবায়ন এবং নবম পে স্কেল কিভাবে সরকার বাস্তবায়ন করতে চায়, অর্থের বরাদ্দ কিভাবে তারা রাখছে এবং এই অর্থ দ্বারা অতিরিক্ত অর্থ কোথা থেকে পাবে, এ নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয় দিনে। আরো বলা হয়েছে যে আপনারা জানেন যে যখনই পে স্কেল এই বাস্তবায়নের কথা হয়েছে, সিপিডি কিন্তু বারবারই এর বিরোধিতা করেছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সিপিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা কত টাকা তারা মাসিক পারিশ্রমিক পান। আমরা তো কোনো সময় বলতে চাই না যে আপনারা কেন এত, বাংলাদেশ একটা নিম্ন মধ্যবিত্ত দেশ, নিম্ন আয়ের দেশ, সেখানে আপনি এত টাকা মাসিক কিভাবে নিচ্ছেন? আমরা তো বলতে চাই না। আমরা আমরা এটুকুই জানতে চাই যে আপনারা যদি এত সরকারি চাকরিজীবীদের পে স্কেলের বিরোধিতা করতে চান, আমি বলি আপনি একটা 10 বা 12তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় আসুন, কাজ করে দেখুন পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে আপনি সার্ভাইভ করতে পারেন। পে স্কেলের কার্যক্রম এবং আইএমএফ এর সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আমি চলে আসি পে স্কেল গ্যাজেট নিয়ে সর্বশেষ আমাদের কাছে কি রয়েছে। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি সরকারি চাকরিজীবীরা একটা আলটিমেটাম দিয়েছেন, সেপ্টেম্বরের ভিতরে যদি পে স্কেল গ্যাজেট প্রকাশ না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা রাজপথে নামতে বাধ্য হবে। এছাড়াও বলে দেওয়া হয়েছে পে স্কেলের অগ্রগতি সরকারি চাকরিজীবীরা দেখতে চায়। বারবার সরকারি চাকরিজীবীদের হাতে মূল্যে ঝুলিয়ে দেয়, এবার সরকারি চাকরিজীবীরা সেটি মেনে নেবে না। আর একটি বিষয় রয়েছে, পে স্কেল গ্যাজেট যখনই প্রকাশ পাবে না কেন, আমাদের সরকারি চাকরিজীবীদের দাবি কিন্তু একটাই, সেটি হলো 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলে 100% বর্ধিত বেসিক বাস্তবায়ন করতে হবে। আমি খেয়াল করলাম আপনারা রেশন যখনই একটা নিউজ চাউর হয়েছে যে 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেশনিং পদ্ধতি চালু করা হবে, তখন থেকে আমি দেখছি যে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলটি এক ধাপে বাস্তবায়ন এবং 100% বাস্তবায়ন থেকে সরে আসছেন। রেশনিং পদ্ধতি খুবই একটি যুগোপযোগী সিদ্ধান্ত হবে সেটি যদি 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদেরকে দেওয়া যায়, কিন্তু আপনি তার জন্য সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের দাবি থেকে সরে আসলে হবে না। নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি এবং এটি যৌক্তিক দাবি। দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা কোনো আপডেটেড বেতন কাঠামো পায় না। এই পুরনো বেতন কাঠামো দিয়ে তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঋণগ্রস্ত হওয়া ছাড়া আর এই বেতন কাঠামো আর কোনোভাবে আমাদেরকে সাহায্য করছে না। এই বৈষম্য নিয়ে আমরা সরকারি চাকরিজীবীরা থাকতে চাই না। বৈষম্য দূর করতে হবে, নবম পে স্কেলটি দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে, এটা সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।